দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই সোয়ান ফোম। দিনের ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। এবার পুরো খবর জানাবো। নির্বাচন কবে কিছুদিনের মধ্যেই তার ঘোষণা আসবে এমনটাই জানিয়ে অপেক্ষা করতে বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, আগামী নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে হেন কোনো উদ্যোগ নেই, যা নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচন সময় মতোই হবে, একটি দিনও দেরি হবে না। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৫-৬ দিন দেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জানান, প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, নির্বাচন তার থেকে একটি দিনও দেরিতে হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনও আছি, এইটার একটা দিন দেরি হবে না। ইলেকশন কোনো নো ম্যাটার কি যাই হোক না কেন, চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে। এদিকে আইন মন্ত্রণালয়ে 1 বছরের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, ইতিহাসে সেরা নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার। জানান, ভোট কবে হবে তার ঘোষণা আসবে কিছুদিনের মধ্যেই। ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। হয়রানিমূলক মিথ্যা মামলা এবং মব নিয়ে সরকার পীড়িত বলে জানান আসিফ নজরুল। এ দুই ইস্যুকে অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক উল্লেখ করে প্রতিরোধে নেওয়া ব্যবস্থার কথা জানান তিনি। হয়রানিমূলক মিথ্যা মামলা একটা, আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো। এই দুইটা আমাদেরকে খুবই পীড়িত করে। আমাদের মতো চেষ্টা করি। আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি। আইন উপদেষ্টা জানান, প্রায় 16,000 হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয়। এতে ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন কয়েক লাখ রাজনৈতিক কর্মী ও স্বাধীন মতের মানুষ। এবং স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে রেহাই পেয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বেশ কিছু বিষয়ে মতবিরোধ রেখেই শেষ হলো রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। ভিন্ন মত রেখে জুলাই সনদ হচ্ছে। ঐকমত্য কমিশন বলছে 5 আগস্টের আগেই সনদের চূড়ান্ত খসড়া পৌঁছে দেওয়া হবে দলগুলোর কাছে। বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলগুলোকেই। শেষ দিনে আলোচনা হচ্ছে 6টি বিষয়ে। যদিও আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, তবে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। শুরুতেই সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। ঐকমত্য কমিশনের প্রস্তাবে বিএনপি সহ 5টি দল ও জোট ভিন্ন মত দেয়, অন্যরা প্রস্তাবে সায় দেয়। এই ধরনের কমিশনের মতো পদগুলো জায়গাতে আমাদের ঐকমত্য হয়নি। ডিসেন্ট অনেক দল দিয়েছেন, কারণ তারা সেটা সংবিধানে রাখতে চান না, তারা এটা আইনের মাধ্যমে করতে চান। এখানে ঐকমত্য হইলাম না সবাই, কিন্তু কাগজে লিখলাম আগামী পার্লামেন্ট নির্বাচনে যারা ঐকমত্য হলো না তারা তো যে এটা পাশ করবে না, তাহলে মানুষের কাছে তো একটা বিভ্রান্তি হবে। এছাড়া সংসদে উচ্চকক্ষ কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটি নিয়েও হয় আলোচনা, যেখানে বিএনপি পিআর না চাইলেও জামায়াত ও এনসিপি চায় সংখ্যানুপাতিক পদ্ধতি। সংসদের আসন ভিত্তিক হারে যেভাবে নারী সদস্যরা বর্তমানে নির্বাচিত সেইভাবে প্রস্তাব করেছি, এই জন্যে যেটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স। এখানকার এখতিয়ার কে হবে সেই এখতিয়ারের মধ্যে আমরা ডিটেইলিং করি নাই তখন 31 দফায়। এখন আমরা যে সমস্ত প্রস্তাব করছি যে নিম্ন কক্ষের পাশকৃত আইনগুলো উচ্চ কক্ষেও যাবে। যে দলগুলোর অন্তত 1% ভোটও থাকবে তারাও একজন প্রতিনিধি উচ্চকক্ষ দিতে পারবেন। সে জায়গা থেকে বহু দলীয় গণতন্ত্রের আরও একটা ব্যাপকতর রূপ আমরা উচ্চকক্ষে দেখতে পাবো। সংবিধান সংশোধনীর ক্ষেত্রে, পররাষ্ট্র নীতি কিংবা বৈদেশিক চুক্তির মতো বিষয়ের ক্ষেত্রে, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের বিলগুলো অন্তত উচ্চকক্ষে অবশ্যই আটকে দেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার। যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর সিস্টেম না হয়,
তাহলে এটা শুধু একটা শোভাবর্ধনকারী এক্সটেন্ডেড ভার্সন অফ পার্লামেন্ট হবে, এটার কোনো মিনিং থাকবে না। আগামী 5 আগস্টের মধ্যে একটি চূড়ান্ত খসড়া তৈরি করে দলগুলোর কাছে পাঠাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আপনাদের মতামতের ভিত্তিতে জাতীয় সনদের একটা চূড়ান্ত আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। সকাল থেকে ওই এলাকায় অবস্থান নেন তারা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা। বছর ঘুরে আবারও রাজপথে জুলাই যোদ্ধারা। লাল সবুজ পতাকা, ব্যানার ও প্লেকার্ড হাতে শাহবাগ অবরোধ করেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এবারের দাবি কিছুটা ভিন্ন। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি ভিত্তি চান তারা। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। জুলাই সনদ এমন স্বীকৃতি, এটার জন্য আমরা আহতরা আসছি সবাই। জুলাই সনদ সংবিধানে স্বীকৃতি চাই আমরা, এই আমার দাবি, আর কোনো দাবি। জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কথা বলে এই বিষয়ের সুরাহা করুক। যদি সুরাহা না করে আমরা হয়তোবা কঠোর কর্মসূচিতে যাব, তখন হয়তোবা আমাদের সেই জুলাই গণ অভ্যুত্থানের কথা মনে পড়বে। আমরা আবার রক্ত দেওয়ার জন্যই আমাদের কঠোর কর্মসূচিগুলো দিব আর কি। আমাদের দরকার জুলাই স্বীকৃতি, জুলাই সনদ, এটা যতক্ষণ পর্যন্ত না আছে অতটুকু পর্যন্ত আমরা রাজপথে থাকবো। শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ সহ চিকিৎসা নিতে আসা রোগীরা। এখন পর্যন্ত যে অবরোধ, আমরা তো সাধারণ জনগণ যে সঠিক সমাজে গন্তব্যে পৌঁছাবো সেটা তো পাচ্ছি না ভাই। আন্দোলন হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যায়, আমাদের খুবই সমস্যা হয়, খুবই সমস্যা হয়। 1 টাকার জায়গায় 10 টাকা চায়, 3 গুণ বাড়া যাচ্ছে এখানে। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, এই যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে যে আন্দোলন হচ্ছে সেটি কি এখনো চলমান আছে কিনা, কি বলছেন তারা? জুলাই যোদ্ধাদের যে আন্দোলন বা অবস্থান কর্মসূচি এই শাহবাগে চলছে সেটি কিন্তু এখনও চলমান আছে। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে তারা একটি মঞ্চ তৈরি করেছে এবং মঞ্চ থেকে কিন্তু তারা বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে এবং তারা তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো কিন্তু তুলে ধরছেন। এবং এই শাহবাগের চারপাশে যতগুলো সড়ক রয়েছে সবগুলো কিন্তু বন্ধ রয়েছে। কোনো দিক থেকেই মূলত শাহবাগ এই চত্বর ক্রস করতে পারছে না কোনো যাত্রীবাহী বাস কিংবা কোনো ধরনের বাহন, শুধুমাত্র পথচারীরা হেঁটে যেতে পারছেন তাদের গন্তব্যে। তো এতে কিন্তু আসলে একরকম বড় ধরনের ভোগান্তি হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী অর্থাৎ বিপ্লব পরবর্তী যে সময়, এই সময়ে মানুষ অনেকটা ভাবছিলেন যে আসলে দেশে বোধহয় প্রশান্তি নেমে এসেছে এবং স্থিতিশীল হবে দেশ এবং দেশের যে অরাজকতা কিংবা কোনো ধরনের অবস্থান কর্মসূচি বা যে ধরনের কোনো ধরনের ভোগান্তি কিন্তু মানুষ প্রত্যাশা করেননি, কিন্তু সেটিও কিন্তু এখন আবারও হচ্ছে। আসলে এখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে জুলাইয়ের যে স্বীকৃতি, তারা যে জীবন দিলেন যারা কিংবা আহত হলেন যারা, ক্ষতবিক্ষত যারা হলেন, তাদের যে স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, তারাই মূলত সেটি চাচ্ছেন। তারা বলছেন তারা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন চালিয়ে আসছেন। গণঅভ্যুত্থান পরবর্তী যে প্রায় 1 বছর হতে চলল, এই 1 বছরেও তাদের স্বীকৃতি পাননি। সেই কারণে তারা মূলত এই কর্মসূচি দিয়েছেন এবং তারা বলছেন যে এখানে যদি সরকারের ঊর্ধ্বতন মহল থেকে কোনো উপদেষ্টা এসে তাদেরকে আশ্বাস না দেয় সমস্যা সমাধানের কিংবা জুলাই স্বীকৃতি পুরোপুরি স্পষ্ট কোনো মেসেজ তারা না পান, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই শাহবাগে অবস্থান করবেন। এখন তারা কতক্ষণ পর্যন্ত অবস্থান করবেন সেটির কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। এতে কিন্তু চরম ভোগান্তি হচ্ছে। আপনাকে বলছিলাম, এতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাজী ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহবাগ থেকে। নির্বাচন ফেব্রুয়ারির পর হলে বহির্বিশ্বে ডক্টর ইউনূসের সুনাম ক্ষুণ্ণ হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে নির্বাচনে দেরি করা ঠিক হবে না, আর আগামী নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে এই আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণঅভ্যুত্থানের বছর পেরুলেও শহীদদের তালিকা করতে পারেনি সরকার। দাবি জানান নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার। যারা এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনার,
তারা এই 1 বছরেও কি এদের খুঁজে পেলেন না? তারা 1 বছরেও কি এই মানুষগুলো যারা এই দেশকে পরিবর্তনের জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাদের জন্য একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারলেন না? সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির আরেক অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে বিশ্বব্যাপী সম্মান ক্ষুণ্ণ হবে সরকারের। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে সজাগ থাকতে নারীদের প্রতি আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি। আমরা আমাদের মা বোনদের সক্রিয় অংশগ্রহণ। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার বাতিল করে স্থানীয় সরকার অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর ফলে সিটি কর্পোরেশন নির্বাচনে এখন থেকে দলীয় প্রতীকের পরিবর্তে স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে। এটি স্থানীয় সরকার ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন, যা নির্বাচনের ধরন এবং রাজনৈতিক গতি প্রকৃতিতে প্রভাব ফেলবে বলে মনে করছে সরকার। দুর্নীতির মামলায় শেখ হাসিনা পরিবারের 7 সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের আলাদা 6টি মামলায় মোট 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4 ও 5-এর 2 বিচারক এই আদেশ দেন। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। বৃহস্পতিবার হাসিনা, জয়, পুতুল, রেহানা সহ 27 জনের বিরুদ্ধে দুদকের করা পৃথক 6 মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে মামলাগুলোর বিচার কাজ শুরু হলো। চার্জ গঠন শুনানির সময় আসামিরা আদালত উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। একই সাথে 11 ও 13 আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন পৃথক 2 আদালত। তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সহ অভিযুক্তদের যাবজ্জীবন সাজা হতে পারে বলে জানান দুদকের আইনজীবী। 409-এর যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। 409 ধারা এখানে সম্পৃক্ত আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে। 5-এর 2-এ 7 বছর, 161, 162, 63 সব মিলে না যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ। এদিন আদালতে উপস্থিত ছিলেন না আসামি পক্ষের কোনো আইনজীবী। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ইন্টারপোলের তদন্ত রিপোর্ট দেখতে পারে কিনা আপিল বিভাগ, সে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে মামলাটির আপিল শুনানির সময় তিনি এই প্রশ্নই তোলেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের শুনানি শুরু হলে এই বিষয়ে আলোচনা উঠে। শুনানির সময় মামলার দ্বিতীয় চার্জশিট সম্পর্কে রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চান প্রধান বিচারপতি। এ সময় কেন ইন্টারপোলের তদন্ত রিপোর্ট বিচারিক আদালতে উপস্থাপন করা হয়নি রাষ্ট্রপক্ষের কাছে, সেটিও জানতে চান ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ মামলায় তারেক বাবরের খালাসের বিরুদ্ধে ফের আপিল শুনানি 13 আগস্ট। দর্শক দেখছেন 88 নিউজ এক্সপ্রেস, পাওয়ার বাই সোয়ান ফোম। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন।